আইনজীবী হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ। ইসকনকে নিষিদ্ধ ও মদতদাতাদের আইনের আওতায় আনার দাবি হেফাজতের। জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দুই উপদেষ্টার। বখাটেদের মোটরসাইকেল ওভারটেক করাই হলো কাল। জামালপুরে বেসরকারি হাসপাতালে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ভাঙচুর। বিএনপির দলীয় কার্যালয়ে ফাঁকা গুলি। দোষীদের বিচার দাবি। বগুড়ায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর বাড়িতে মিলল শিশুর বস্তাবন্দি লাশ। আটক এক নারী। রংপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যার দায়ে গ্রেফতার 4। ময়মনসিংহ বৃষ্টিকে আগুনে পড়ল কীটনাশক কারখানা। ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি। কয়েল থেকে অগ্নিকাণ্ডে খুলনায় বাসে ঘুমন্ত সহকারীর মৃত্যু। এবং সিন্ডিকেটের দাপটে অসহায় ভোক্তা। বাজারে নতুন আলু উঠলেও দাম আকাশচুম্বী। মুন্সিগঞ্জে প্রতি কেজির দর 120 টাকা। মনিটরিং জোরদারের দাবি। বাংলার সময় সঙ্গে আছি আমি ওমর ইনাল। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। জুমার নামাজের পর মিছিল বের করেন মুসল্লিরা। তাদের অভিযোগ, ধর্মকে পুঁজি করে সন্ত্রাস ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে ইসকন। আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজপথ। মিছিল আর স্লোগানে হাজারো মানুষের সমাগম। শুক্রবার জুম্মার নামাজের পরপরই চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন মুসল্লিরা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ১৬ শহরের বিপ্লব উদ্যানের সামনে এসে জড়ো হন কয়েক হাজার মানুষ। হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজন হলেও সংগঠনটির নেতাকর্মীদের বাইরেও মিছিলে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিতের দাবি জানান। এদিকে ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। বিভিন্ন মসজিদের সামনে জড়ো হয়ে আইনজীবী আলিফের হত্যাকারীদের ছাড় না দেওয়ার দাবি জানান মুসল্লিরা। তারা অভিযোগ করেন, দেশের মানুষের সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে। দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এছাড়া মেহেরপুর সহ বেশ কয়েকটি স্থানে আজও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তার রুহের মাগফিরাত কামনা করা হয়। গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তুমুল হট্টগোল হয়। এ নিয়ে সংঘর্ষের এক পর্যায়ে সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত কেউ ছাড় পাবে না। সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় আলিফের কবর জিয়ারত শেষে কথা বলেছেন দুই উপদেষ্টা। গুজবে কান না দিয়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান তাদের। এর আগে পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তাও তুলে দেন উপদেষ্টারা। ৩ বছরের তাসফিয়ার অপেক্ষা বাবার জন্য, কিন্তু বাবার যে আর ফেরা হবে না। ছোট্ট তাসফিয়াকে কোলে নিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ধর্ম উপদেষ্টা। ছেলেহারা বাবাসহ আলিফের পরিবারকে জড়িয়ে ধরেও সান্ত্বনা দেন তিনি। শুক্রবার সকালে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার কুটিবিলায় যান ধর্ম উপদেষ্টা। পরিবারের খোঁজখবর নেয়ার পর করেন কবর জিয়ারত। সঙ্গে ছিলেন মাধ্যমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। গুজব এড়িয়ে সম্প্রীতির বার্তা দেন দুই উপদেষ্টা। বলেন, আইনজীবী হত্যায় জড়িতরা ছাড় পাবে না। ফুটেজের মাধ্যমে আমাদের চৌকস তদন্ত দল এবং ইন্টেলিজেন্স এজেন্সিস, ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন এবং দোষী যেই প্রমাণিত হবে আমরা তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করব। এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে, এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এ সময় শামসুল হক ফাউন্ডেশন, আসুন্না ফাউন্ডেশন এবং আলমানাহিলের পক্ষ থেকে ৭ লাখ টাকার চেক আলিফের পরিবারের হাতে তুলে দেন দুই উপদেষ্টা। তার নাম আসুক, যে জড়িত আছে তাদের সবারও আমরা বিচার চাই, যে লক্ষ্য হোক তাদের ফাঁসি চাই আমরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই আমরা। যারা মানে হত্যা করছে এদের সুষ্ঠু তদন্ত করে এদের সুষ্ঠু একটা বিচার চাই আমরা।
গত ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তুমুল হট্টগোল হয়। কয়েক ঘণ্টা চলে ব্যাপক সংঘর্ষ। এক পর্যায়ে কুপিয়ে হত্যা করা হয় সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে। এ ঘটনায় ৩টি মামলায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত ফিলিস্তিন 2 নাগরিকও অংশ নেন। এ সময় ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা। It has been more than a year since the genocide have started on our people, on our children, on our unarmed civilians, and unfortunately the world is standing still watching this genocide unfolding every day. Humanity, I'm so thankful for my Bangladeshi brother for this hospitality. বখাটেদের মোটরসাইকেল ওভারটেক করাই হলো কাল। জামালপুরে বেসরকারি হাসপাতালে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ভাঙচুর করা হয়। বিএনপির দলীয় কার্যালয়ে ফাঁকা গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা। 29 নভেম্বর রাত 12:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় 2টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে করে কয়েকজন অস্ত্রধারী যুবক জামালপুর শহরের সর্দারপাড়ায় এম.এ. রশিদ হাসপাতালের সামনে আসেন। এ সময় পিস্তল ও বড় ছুরি নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকতে দেখা যায় কয়েকজনকে। এর কিছুক্ষণ পরই হাসপাতালের সামনে দুজনকে কিল ঘুষি ও চড়থাপ্পড় মারতে দেখা যায়। জানা যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ভাঙচুর চালায় অস্ত্রধারীরা। সেখান থেকে ফেরার পথে রাস্তার পাশে জেলা বিএনপির কার্যালয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। সে সময় 2 রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পৌঁছালে পালিয়ে যায় অস্ত্রধারীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় 2 জন কর্মচারী হোটেল থেকে খাবার নিয়ে ফেরার পথে বখাটেদের মোটরসাইকেল ওভারটেক করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ভাঙচুর চালায়। এ ঘটনায় 4 জন কর্মচারী আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে শনিবার জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে জেলা ক্লিনিক মালিক সমিতি। এছাড়াও সদর থানায় একটি মামলা হয়েছে। সময় সংবাদ, জামালপুর। বগুড়ায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর বাড়িতে মিলল শিশু মাহাদির মরদেহ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয় মাহাদিকে। বুকের মানিক ফিরেছে ঠিকই, তবে নিথর দেহে। সন্তান হারানোর বেদনায় তাই বুক ফাটা আত্মনাদ মায়ের। বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের চারমাথার বাসা থেকে নিখোঁজ হয় 4 বছরের মাহাদি ইসলাম। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। এরপর প্রতিবেশী ভাড়াটিয়া তাহমিনা আক্তারের গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করে পুলিশে দেন স্বজনরা। জিজ্ঞাসাবাদের পর তার বাড়ি থেকে উদ্ধার করা হয় মাহাদির বস্তাবন্দি মরদেহ। খেলাতে বাচ্চা ভুলিয়ে গেছে, বিস্কুট কিনে দিছে, দিয়ে নিয়ে যাইছিল, মানে ফেলে দিছে। ছোট বাচ্চা যেভাবে মারছে, এই মারাটা ঠিক হয়নি। একটা চিঠিও লিখছিল যে টাকার জন্য 5 লাখ টাকা দাবি করছে। পুলিশের ধারণা মুক্তিপণের জন্যই শিশু মাহাদিকে অপহরণ করা হয়। একজন সাসপেক্ট সন্দিগ্ধ আসামিকে জনগণ কর্তৃক আটক হয়, তা আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি, কিন্তু উত্তেজিত জনগণ তাকে মারপিট করার কারণে সে অসুস্থ, তাকে আমরা হসপিটালে প্রেরণ করেছি। নিহত মাহাদি শহরের ধমকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। রংপুরের গণেশপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে 3 শিক্ষক সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। আরবি শিক্ষার জন্য সপ্তাহ 3 আগে রংপুরের বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসায় 10 বছরের শিশু সিয়ামকে ভর্তি করান বাবা ভুট্টু মিয়া। বৃহস্পতিবার বিকেলেও সিয়ামের সঙ্গে ফোনে কথা হয় পরিবারের, কিন্তু কয়েক ঘন্টা পেরোতেই মাদ্রাসা থেকে জানানো হয় সিয়াম অসুস্থ।
কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ক্লাস চলাকালীন সিয়ামকে না দেখে খোঁজাখুঁজি শুরু হয়। মাদ্রাসার সদ্য নির্মিত 3 তলার একটি পরিত্যক্ত কক্ষের মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি সিয়ামকে। পরিবারের অভিযোগ, যৌন নির্যাতনের পর সিয়ামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মাথাটা মনে হয় যে ওয়ালের সাথে থাকবে, ভেবে মাথাটা ফুলে গেছে। পুলিশ বলছে এই ঘটনায় 3 শিক্ষক সহ সন্দেহভাজন 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা সংক্রান্তে মাদ্রাসার শিক্ষক সহ 2 জন ছাত্র মোট 5 জনকে আমরা জিসাউদ্দিন থানায় নিয়ে এসেছি। আমাদের তদন্ত অব্যাহত আছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন নিহত সিয়ামের বাবা। সময় সংবাদ, রংপুর। বাংলার সময় আরও থাকছে। প্রতিদিনই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মাদারীপুরে চলতি মৌসুমে আক্রান্ত ছাড়িয়েছে 1200। রেড জোন ঘোষণা হলেও এডিস ধ্বংসে তেমন কার্যক্রম নেই পৌর কর্তৃপক্ষের। ময়মনসিংহ বিসিক শিল্পনগরের কীটনাশক তৈরির কারখানার গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। তবে ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দাউ দাউ করে জ্বলছে আগুন, ক্রমেই বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। স্থানীয়রা জানান, শুক্রবার বেলা 11:15টার দিকে নগরীর মাসকান্দা এলাকায় বিসিক শিল্প নগরীতে হেকেম বাংলাদেশ নামে একটি কীটনাশক তৈরির কারখানার গুদামে আগুন লাগে। কীটনাশক তৈরির দাহ্য পদার্থে হঠাৎ আগুন লাগলে মুহূর্তেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে। সবজি কৃষি কাজের জন্য যে ওষুধ ব্যবহার করা হয় সেটা এটা গোডাউন হেকিম বাংলার। যেহেতু এটা কেমিক্যাল, এখানে একটু আগুনের সংস্পর্শ পেলেই এটা আরো ব্যাপক আকারে ধারণ করে। গোডাউনে যা ছিল মালামাল সব পুড়ে গেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট সহ মোট 10টি ইউনিট কাজ করে। এ সময় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেন। এখানে পানির উৎস থাকা যথেষ্ট দরকার ছিল, কিন্তু এখানে কোনো পানি না পাওয়ায় আমাদের প্রথমে বেগ পেতে হয়েছে। বিসিক শিল্পনগরী এলাকায় পানির সংকটের কারণে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। খুলনায় কয়েল থেকে অগ্নিকাণ্ডে বাসে ঘুমন্ত অবস্থায় হেলপারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সোনাডাঙ্গা বাস টার্মিনালে দাঁড়িয়েছিল একটি বাস। এ সময় বাসটির ভেতরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছিলেন চালকের সহকারী শরীফুল ইসলাম। পরে হঠাৎ কয়েল থেকে আগুনের ধরে মুহূর্তেই পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তার আগেই মারা যান শরীফুল। রাঙামাটিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত 20 যাত্রী আহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে রাঙ্গুনিয়া শান্তিনিকেতন এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস রাজবন বিহারে যাচ্ছিল। মানিকছড়ি মোড় এলাকায় বাঁক ঘুরতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। গুরুতর অবস্থায় 20 যাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সিন্ডিকেটের দাপটে অসহায় ভোক্তা। বাজারে নতুন আলু উঠলেও নিয়ন্ত্রণে আসছে না দাম। মুন্সিগঞ্জে প্রতি কেজির দর 120 টাকা, আর আমদানি করা আলুর কেজি 70 টাকা। বাজার তদারকিতে জোর দেওয়ার দাবি ক্রেতাদের। বাজারে উঠেছে নতুন আলু, এরপরও বিক্রি হচ্ছে আগুন দরেই। উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 70 টাকায়, আর নতুন আলুর দর 120 টাকা। বীজ থেকে কেটে রাখা আলু বিক্রি হচ্ছে 48 থেকে 55 টাকায়। জেলার 58 হিমাগারে এখনও মজুত রয়েছে 62,000 মেট্রিক টন আলু। এর মধ্যে 31,000 মেট্রিক টনই খাবারের। এরপরেও বাজারে এমন অস্বাভাবিক পরিস্থিতির জন্য ক্ষোভ প্রকাশ করেন ভোক্তা। আমাদের সাধারণ মানুষ যারা আমাদের নাগাদের বাইরে চলে গেছে আলুর বাজারটা আর কি। সিন্ডিকেটের ব্যাপারে আমাকে আলুর দামটা অনেক বেশি। হিমাগড় থেকে আমরা আনি 65-66, বেশি 70। ভোক্তাদেরকে যেভাবে ভর্তুকি দিচ্ছে, একই ভর্তুকিটা যদি আমরা কৃষকদেরকে দিতে পারি, তারা যে আপনার যে সার, বীজ, কীটনাশক এগুলো যে এখন ক্রয় করছে, এগুলো কিন্তু তারা প্রতিনিয়ত আমাদেরকে অভিযোগ করছে। আর কৃষি বিভাগ বলছে, বেশিরভাগ কৃষকই পুঁজির অভাবে আলু সংরক্ষণ করতে পারছেন না, যার ফায়দা লুটছে মধ্যস্বত্বভোগীরা। আমাদের অধিকাংশ প্রান্তিক কৃষক তারা তো আসলে নিজেরা সংরক্ষণ করতে পারে না, তারা প্রথমেই তো বিক্রি করে দেয় আমাদের যারা মধ্যস্বত্বভোগী আছে তাদের কাছে। তাদের কারণে মূল্যবৃদ্ধির একটা বিষয় তো
এসেই যায়। এবার 34,655 হেক্টর লক্ষ্য নিয়ে আলু রোপণ চলছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মাদারীপুরে প্রতিদিনই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি মৌসুমে আক্রান্ত ছাড়িয়েছে 1200। সরকারি হাসপাতালগুলোতে নতুন নতুন রোগী ভর্তি হলেও সচেতন নন রোগীরা। স্বাস্থ্য বিভাগ বলছে বাসাবাড়ির বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে বংশ বিস্তার করছে এডিস মশা, ছড়াচ্ছে রোগবালাই। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ টিম পরীক্ষা করে মাদারীপুর পৌরসভাকে ডেঙ্গুর রেড জোন এলাকা ঘোষণা করলেও সীমাবদ্ধতার কথা জানালো কর্তৃপক্ষ। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। 3 বছরের মেয়ে নাফিজার জ্বর হলে মাদারীপুর জেলার সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে আসেন মা লিপি আক্তার। পরীক্ষা করানোর পর ধরা পড়ে ডেঙ্গু। আস্তে আস্তে এলো বাড়ছে, এটা বাড়ার পরে এলো হসপিটাল আইছি। পরীক্ষা করছি একদিন থাইকা, পরের দিনে তো এরকম ডেঙ্গু ধরা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। চিকিৎসা নিতে আসা ভর্তি হওয়া রোগীরা মশারি ব্যবহার করছেন না, মানছেন না নিয়ম কানুন। মশারি আনতে মনে ছিল না, আর হেরাও দেয় নাই কে হসপিটাল। তখন মশা যদি ওই রোগীকে কামড়ায়, ওই মশা যদি আপনাকে, আমাকে বা রোগীর লোককে কামড়ায়, তাহলে তার কাছে ছড়াবে। বাসাবাড়ির আঙিনায় জমে থাকা পানি ও বদ্ধ ড্রেনে মশার উপদ্রব বেশি হচ্ছে বলে দাবি সিভিল সার্জনের। পৌর কর্তৃপক্ষ বলছে ডেঙ্গু প্রতিরোধে নানা কার্যক্রম চালাচ্ছেন তারা। বয়স্ক লোক অথবা প্রেগনেন্ট মা, তাদেরকে বিশেষ করে তারা যেন মশারি ব্যবহার করে। ব্যবসায়িক কারণে, চাকরিগত কারণে ঢাকায় প্রতিনিয়ত যাতায়াত করেন, যে কারণে মূলত আসলে ডেঙ্গুটা মাদারীপুরে খুব দ্রুতই বিস্তার করেছে বলে মাদারীপুর পৌরসভা মনে করে, যেটা আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, তার একটা অন্যতম কারণ। চলতি বছর জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুর 1200 রোগী শনাক্ত হয়েছে। উপসর্গ দেখা দিলে ভয় আর আতঙ্ক নয়, দ্রুত হাসপাতালে ছুটে আসা, পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছে স্বাস্থ্য বিভাগ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। তীব্র শয্যা সংকট শরীয়তপুর সদর হাসপাতালে, পাশাপাশি মিলছে না চাহিদা অনুযায়ী ওষুধ ও খাবার, এমনকি অনেক পরীক্ষা করাতে হচ্ছে বাইরে থেকে। এতে চরম ভোগান্তিতে রোগীরা। তবে নির্মাণাধীন নতুন ভবন চালু হলে চলমান সংকটের সমাধান হবে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বহির্বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়, আন্তঃবিভাগে শয্যা সংকটে রোগীদের স্থান হয়েছে মেঝেতে। শরীয়তপুরের সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সদর হাসপাতালের প্রতিদিনের চিত্র এটি। 100 শয্যা ধারণ ক্ষমতা থাকলেও প্রতিদিন ভর্তি থাকছেন 250 থেকে 300 জন। রোগী ও স্বজনরা জানান ওষুধ ও খাবার চাহিদার তুলনায় অপ্রতুল। এছাড়া দামি ওষুধ কেনা ও বিভিন্ন পরীক্ষা করাতে হচ্ছে হাসপাতালের বাইরে থেকে। নর্মাল যে ওষুধ এইগুলো পাওয়া যায়, আর যে দামি ওষুধ, ইনজেকশন, গ্যাস্ট্রিক ইনজেকশন, ব্যথা ইনজেকশন, এটি আমাদের সব বাইরে থেকে কিনতে হয়। খাবার দাবারের ব্যাপারে তেমন একটা এখানে সুবিধা নেই, ওটিও মনে করেন বাইরে থেকে আনতে হয়। চিকিৎসা সেবার উন্নয়ন দরকার। এখানে হচ্ছে মিশিংপত্র নাই, রোগীর সংখ্যা বেশি হলেই দেখা যায় যে রোগী আরও ভোগান্তি বাড়ে। তবে নির্মাণাধীন নতুন ভবন চালু হলে চলমান সংকটের সমাধান হবে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। এই পদগুলো আছে, এগুলো ফিল আপ করে দিলে এবং দ্রুত গতিতে যদি 250 বেডের কার্যক্রমটা শুরু করা যায়, তাহলে হয়তো আমরা এই জটিলতা নিরসন হয়ে যাবে। কর্তৃপক্ষের তথ্যমতে শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগে দৈনিক অন্তত 1000 রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, শরীয়তপুর। নরসিংদীতে নিয়ম নীতির তোয়াক্কা না করে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন ধরনের 3 চাকার যান। এসব যানবাহনের বেশিরভাগ চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স। এতে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। যদিও কর্তৃপক্ষ বলছে মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে আশিকুর রহমান পিয়ালের তথ্যের রিপোর্ট। নিয়মনীতি না মেনেই নরসিংদীর মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন ধরনের 3 চাকার যান। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর 52 কিলোমিটার অংশে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এর মূল কারণ বেপরোয়া গতির 3 চাকার যান। আইন অমান্য করে দূরপাল্লার বাস ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অবৈধ 3 হুইলার। আইনগতভাবে কিভাবে চলতে হয় এটা তারা জানে না। আমরা চাই হাই রোডে মনে করেন এই
সিএনজিগুলো না চলুক। মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি নেই একথা জানা থাকলেও চালকরা বলছেন অন্য সড়কের তুলনায় যাত্রী বেশি পাওয়ায় মহাসড়কে নামেন তারা। বিআইটি বর্তমানে নাম্বার দিতেছে না, যার কারণে আমরা লাইসেন্স করার সুযোগ সুবিধা পাইতেছি না। আর কর্তৃপক্ষ বলছে মহাসড়কে 3 হুইলার বন্ধ ও চালকদের সচেতন করতে নিয়মিত কাজ চলছে। সমস্ত গাড়ির ব্যাপারে আমরা বলি যে কাগজপত্র আপ টু ডেট করেই রাস্তায় গাড়ি চালানোর জন্য। 2018 সাল পর্যন্ত বিআরটিএ নরসিংদীতে 4300টি সিএনজি চালিত অটোরিকশার নিবন্ধন দিলেও বাস্তবে চলাচল করে অনেক বেশি। সময় সংবাদ, নরসিংদী। গোপালগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে 2 জন টেটা বিদ্ধ সহ অন্তত 12 জন আহত হয়েছেন। সদর উপজেলার তেলিগাতি গ্রামের শেখ বংশের শাহাদত ও ইস্টাফিল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে পায়ে টেটাবিদ্ধ খসরু শেখ ও নয়ন শেখকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাতক্ষীরায় অপদ্রব্য পুশ করা চিংড়ি পরিবহনের দায়ে 4 ব্যক্তিকে কারাদণ্ড দিয়ে আবার ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। তবে ওই ম্যাজিস্ট্রেট জানান তদন্তে অপরাধের পরিমাণ কম পাওয়ায় মুচলেকা নিয়ে ছাড়া হয়েছে তাদের। বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়ার ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকায় বিজিবিকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে গলদা ও বাগদা চিংড়িসহ 3টি ট্রাক জব্দ করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এ সময় অপদ্রব্য পুশ করা চিংড়ি পরিবহন করায় 3 চালক ও 1 সহযোগীকে আটক করা হয়। প্রাথমিকভাবে 4 জনকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শুধু চিংড়ির মালিককে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা তৈরি হয়। এ নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তদন্তে অপরাধের পরিমাণ কম পাওয়ায় ট্রাক চালক সহ 4 জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সিলেটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 2 জন চোরা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায় সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন খবরে গোলাপগঞ্জে অভিযান চালানো হয়। এ সময় প্রায় 38,000 পিস ইয়াবা সহ 2 জনকে আটক করা হয়। আটককৃত বুলবুল আহমেদ ও শোভা আক্তারের বাড়ি মৌলভীবাজারের বুজপন গ্রামে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ঝিনাইদহে বিদ্যালয়ের খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে মহেশপুরে MKA নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মসূচি করেন গ্রামবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও অংশ নেন। তাদের অভিযোগ খেলার মাঠ দখল করে স্থানীয় প্রভাবশালী আজিজ ও তার ভাই হান্নান ঘর নির্মাণ করেছে। এছাড়াও সীমানা প্রাচীর নির্মাণের পায়তারা চলছে। দ্রুত মাঠটি দখলমুক্ত করার দাবি জানান তারা। 6 দিনের ধর্মঘট শেষে আবারও বেনাপোল রুটে চলছে দূরপাল্লার বাস। এতে স্বস্তি ফিরেছে পাসপোর্টধারী যাত্রীদের মাঝে। বৃহস্পতিবার বিকেলে নৌ পরিবহন অধিদপ্তরের সঙ্গে বৈঠকে বসে বাস মালিক সমিতি। সেখানে সন্তোষজনক সমাধান পাওয়ায় 6 দিন ধরে চলা ধর্মঘট তুলে নেন বাস মালিক সমিতির নেতারা। ফলে সকাল থেকে খোলা হয় বেনাপোল পরিবহন কাউন্টারগুলো। ছেড়ে যায় দূরপাল্লার কয়েকটি বাস। এতে স্বস্তি প্রকাশ করেন বেনাপোল রুটের যাত্রীরা। এর আগে বেনাপোল বন্দর বাস টার্মিনাল ব্যবহার বন্ধের প্রতিবাদে 23 নভেম্বর থেকে বন্ধ ছিল বাস চলাচল। পেঁয়াজ বীজ উৎপাদনে ব্যস্ত ফরিদপুরের কৃষক। এখন চলছে ক্ষেত থেকে বীজ তুলে তা প্রক্রিয়াজাতকরণের কাজ। তবে চলতি মৌসুমে পেঁয়াজের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচও বেশি হয়েছে বলে জানান কৃষক। তবে এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। লাঙল দিয়ে আড়াআড়ি লাইন কাটা হচ্ছে খেতে, এরপর সেখানে পেঁয়াজ দিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। ফরিদপুরে চলছে পেঁয়াজ বীজ উৎপাদনের নানা কর্মযজ্ঞ। কেউ এরই মধ্যে জমিতে পেঁয়াজ রোপণ করেছেন, কেউ বা জমি তৈরি করছেন। খেতে কাজ করার জন্য শ্রমিক এসেছে অন্য জেলা থেকেও। তবে কৃষকদের দাবি, এবছর পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বীজ উৎপাদন খরচ বেশি পড়ছে। পেঁয়াজের দানা আর ওই যে সব কেউ নাঙ্গল দিতেছি, কেউ বীজ লাগাইতেছি। আমরা একটানা 3 মাসে এখানে কাজ করব, পেঁয়াজের কাজ শেষ করে তারপর আমরা বাড়ি চলে যাব। কৃষি বিভাগ বলছে উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সাহায্য করা হচ্ছে। ছত্রাকের আক্রমণ হয়ে থাকে
এগুলা দমনের জন্য সময়ে সময়ে কী ধরনের ঔষধ প্রয়োগ করতে হবে সেগুলোর ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে থাকি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর 1820 হেক্টর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 946 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকা। সময় সংবাদ, ফরিদপুর। দেখছেন বাংলার সময়। হিম বাতাসে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। তাপমাত্রার পারদ নেমে এসেছে 11 ডিগ্রির ঘরে। গত কয়েকদিন ধরেই জেলায় বইছে শীতের আমেজ। ভোরের দিকে পথ ঘাট ঢাকা থাকছে ঘন কুয়াশায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মেলে সবুজ ঘাসের ডগায় টলমল করছে ভোরের শুভ্র শিশির। এতে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। শীতল বাতাসের জন্য কাজে যেতে পারছেন না অনেকে। জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। সাগরের নোনা জলে গা ভাসাতে সৈকতের শহর কক্সবাজারে বাড়ছে পর্যটকদের আনাগোনা। সাপ্তাহিক ছুটির দিন যেন প্রাণ ফিরে পায় সমুদ্রতীর। পর্যটকদের প্রাণ চাঞ্চল্যে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখেও। পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি তাদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। নেই উত্তাল ঢেউ, হিমেল হাওয়ায় স্নিগ্ধ নীল জলরাশি। ভোরের রাঙা আলোয় সমুদ্র স্নানে হাজারো পর্যটক। অন্য দিনের চেয়ে শুক্রবার সাগর পাড়ে ঢল নামে পর্যটকের। শৈবাল থেকে শুরু করে কলাতলি পর্যন্ত থাকে না তিল দারুণের ঠাঁই। ভ্রমণ পিপাসুরা সমুদ্র স্নানের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে তুলছেন ছবি, গা ভাসিয়েছেন টিউবে, আর অনেকে ওয়াটার বাইকে ঘুরছেন সাগরের নোনা জলে। ঘোড়ার পিঠে ঘুরে বেড়ানোর পাশাপাশি পর্যটকরা মেতেছেন আনন্দ উল্লাসে। এখানে আসলে অনেক ভালো লাগে, প্লাস হলো আপনাদের এই যে এখন সাগরের জন্য উৎসব মুখর পুরোটাই। বড় সমুদ্র সৈকত, এখানে তো সবাই দেখার ইচ্ছা থাকে। ফ্যামিলি থেকে সুযোগ পাইছে, এই জন্য ফ্যামিলির সাথে আসছি। আসলে অফিসগুলো সব ছুটি, এই সময়ে আসলে ঘুরতে অনেক মজা লাগে। তো ঘোরাফেরা করলাম, লাস্টে ঘোরায় চললাম, অনেক ভালো লাগছে। পর্যটন ব্যবসা ফের চাঙ্গা হওয়ায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। তাদের আশা আসছে দিনে পর্যটক আরও বাড়বে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি হোটেল কর্তৃপক্ষের। লোকজন আরও বেশি হবে, আমরা এই আশা করতেছি। যখন বেশি হয় আমাদের ব্যবসা আল্লাহর রহমতে ভালো হয়। পর্যটকদের আরও নিরাপত্তা প্রয়োজন আছে, কারণ যেহেতু তারা বিভিন্ন জায়গায় এখানে ঘুরতে এসে অনেক লোকাল হয়ে চলে যায়। পর্যটন মৌসুমে 1 নভেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন পথে জাহাজ চলাচল শুরু হলেও এবার চলবে 1 ডিসেম্বর থেকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইনজীবী হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ। ইসকনকে নিষিদ্ধ ও মদতদাতাদের আইনের আওতায় আনার দাবি হেফাজতের। জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি 2 উপদেষ্টার। বখাটেদের মোটরসাইকেল ওভারটেক করাই হলো কাল। জামালপুরে বেসরকারি হাসপাতালে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ভাঙচুর। বিএনপির দলীয় কার্যালয়ে ফাঁকা গুলি, দোষীদের বিচার দাবি। বগুড়ায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর বাড়িতে মিলল শিশুর বস্তাবন্দি লাশ। আটক এক নারী। রংপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যার দায়ে গ্রেফতার 4। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।